দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান এরিয়া এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দিঘিরপাড়ে। যে এলাকায় সবচেয়ে বেশি শাকসবজি হয় সে এলাকা থেকে আজকে আমরা একটি প্রতিবেদন করছি। দর্শক, আমরা একটি পুঁই শাক খেতে আসছি। পুঁই শাক সবাই চেনেন, পরিচিত একটি শাক পুঁই শাক, এবং পুঁই শাক 12 মাসই বাজারে পাওয়া যায়। তো পুঁই শাক কীভাবে চাষ হয় সেই বিষয়টি আমরা আজকে তুলে ধরব। আপনারা আমাদের সাথে থাকুন, 24 ভয়েসের সাথে থাকুন। দর্শক, আমরা অবস্থান করছি সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নে, এবং যে এলাকায় সবচেয়ে বেশি শাকসবজি হয় সে এলাকা থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুঁই শাক কীভাবে চাষ হয়। এবং এই পুঁই শাক চাষ করে যিনি লাভবান হয়েছেন, এবার পুঁই শাক চাষ করে আমরা তার সাথে কথা বলবো। তিনি এই এলাকার একজন কৃষক আলাউদ্দিন। তিনি দীর্ঘদিন যাবৎ কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত, এবং তার পূর্বপুরুষেরাও কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত ছিলেন। পূর্বপুরুষেরাই কৃষিক্ষেত করতেন, তাই তারা বংশ পরম্পরা তিনিও করছেন। কৃষি হচ্ছে তাদের পেশা। দর্শক, আপনারা দেখছেন এই যে ছোট ছোট গাছ, এটি হচ্ছে পুঁই শাকের চারা। এখানে বীজ পেলে চারা করা হয় এভাবে, এবং এখান থেকে অন্য জায়গায় নিয়ে লাগানো হয়। সেখান থেকে পুঁই শাক যেভাবে হয় সেই পুঁই শাকটি আপনাদেরকে দেখাচ্ছে। এখান থেকে ছোট ছোট গাছ, মানে বীজ থেকে হয়েছে চারা যেভাবে রোপণ করা হয়, রোপণ করার পরে যেভাবে শাক হয়, এই হচ্ছে পুঁই শাক। এভাবেই হয় পুঁই শাক, মানে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেভাবে শাক লাগানো হয় পুঁই শাক, এই হচ্ছে পুঁই শাক। তো আজকে আমরা যেখানে আসছি এবং যার এই ক্ষেতটি, তিনি হচ্ছেন আলাউদ্দিন। তিনি প্রায় 20 ডিসিমেল জমিতে পুঁই শাক করেছেন এবার, এবং পুঁই শাক চাষ করে প্রায় তিনি এ পর্যন্ত প্রায় 70,000 টাকা বিক্রি করে ফেলেছেন, এবং আরও বৃষ্টি নামার আগ পর্যন্ত তিনি পুঁই শাক আরও বিক্রি করবেন। এই দেখুন, প্রায় 20 ডিসিমেল জমিতে তিনি পুঁই শাক চাষ করেছেন। তো আমরা যেখানে অবস্থান করছি এই এলাকা হচ্ছে কৃষি এলাকা। এই এলাকার মাটি অত্যন্ত ভালো, উর্বর মাটি, এবং এই এলাকার প্রায় 90% মানুষ কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত। আর এলাকাটিকে হচ্ছে বাঁশিয়া নদীর পাড়ে, যে নদীর পানি দিয়ে একসময় এই কৃষিক্ষেত হতো, সেই নদীর পাড়ে আমরা অবস্থান করছি। বাঁশিয়া নদী, সেই নদীটিও আমরা আপনাদেরকে দেখাবো আজকে। এবং যে নদীর উপর এই এলাকার মানুষ নির্ভরশীল, যে নদীর পানির উপর, সেই নদী এখন শুকিয়ে একদম মরু। নদীটি একটি ক্ষেতের জমির মতো দেখাচ্ছে, সেই নদীটিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, আর আমরা কথা বলবো এই এলাকার যারা কৃষক আছেন, এবং বিশেষ করে আজকে যে কৃষিক্ষেত্রে আসছি আমরা, কৃষিতে যে পুঁই শাকটি আপনাদেরকে দেখাচ্ছি, পুঁই শাকের ক্ষেত। এই ক্ষেতটি যিনি করেছেন তিনি হচ্ছেন আলাউদ্দিন। আমরা শেষে তার কথা বলবো। এর আগে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাঁশিয়া নদী, নাম হচ্ছে তার বাঁশিয়া নদী, কিন্তু একটি জমিতে পরিণত হয়েছে এই নদীটি। একটি ফুটাও পানি নেই জমিতে, সেই নদীটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই হচ্ছে বাঁশিয়া নদী। এই দেখুন, এই হচ্ছে বাঁশিয়া নদীর অবস্থা। এই দেখুন বাঁশিয়া নদী, যে নদীর পানির উপর এই এলাকার মানুষ নির্ভরশীল ছিলেন একসময়। এই দেখুন, এই হচ্ছে বাঁশিয়া নদী। পুরো বাঁশিয়া নদীটি এখন মরু হয়ে গেছে, এবং এই দেখুন, এই যে বাঁশিয়া নদীর উপর দিয়ে ছেলেরা হাঁটছে। এটা কিন্তু একটি নদী, বিশ্বাস হবে না। এবং এই দেখুন, গরু ঘাস খাচ্ছে বাঁশিয়া নদীর উপরে, অবিশ্বাস্য। এই নদী দিয়ে একসময় বড় বড় মাল বোঝাই নৌকা, স্টিমার এগুলি চলাচল করতো 12 মাসই। কিন্তু এই নদীটি এখন শুকিয়ে একটি ক্ষেতের জমিতে পরিণত হয়েছে। এই দেখতে মনে হচ্ছে একটি ক্ষেতের জমি। এই দেখুন বাঁশিয়া নদীর অবস্থা। এই এলাকার মানুষ বাঁশিয়া নদীর পানির উপর নির্ভরশীল ছিলেন, এবং এই এলাকার মানুষ কৃষিক্ষেতের উপর নির্ভরশীল। এখনও তারা নির্ভরশীল কৃষিক্ষেতের উপর। এই বাঁশিয়া নদীটি আপনাদেরকে দেখাচ্ছি, এই মরুভূমি,
এই দেখুন পুরো বাঁশিয়া নদীটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সুরমা নদী থেকে শুরু হয়েছে বাঁশিয়া নদী, একদম বিশ্বনাথ উপজেলা হয়ে এই বাঁশিয়া নদী অনেক দূর পর্যন্ত গিয়ে কুশিয়ারা নদীর সাথে মিলেছে এই বাঁশিয়া নদীর আরেকটি মুখ। এই দেখুন আমরা পুরো নদীর উপর এখন হাঁটছি, এটাই হচ্ছে বাঁশিয়া নদী। এবং বাঁশিয়া নদীর উভয় পাড়ের মানুষ কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত, এবং এই উভয় পাড়ের মানুষ এই বাঁশিয়া নদীর পানির উপর তারা নির্ভরশীল ছিলেন। এই হচ্ছে বাঁশিয়া নদীর ঠিক মধ্যখানে আমরা দাঁড়িয়ে আছি, এবং বাঁশিয়া নদীর উভয় পাড় আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এবং উভয় পাড়ের মানুষ কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত, এখন পর্যন্ত তারা কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত। তাদের পূর্বপুরুষরাও কৃষিক্ষেত করতেন, তারাও কৃষিক্ষেত করছেন। তো আজ আমরা বিশেষ করে যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন আলাউদ্দিন। তিনি তার পূর্বপুরুষরা যেভাবে কৃষিক্ষেত করতেন তিনিও কৃষিক্ষেত করছেন। আর এবার তিনি করছেন পুঁইশাক। পুঁইশাক একটি পরিচিত শাক, সবাই পুঁইশাক চিনেন, এবং পুঁইশাক 12 মাসই পাওয়া যায় বাজারে। এবং পুঁইশাক চাষ করে এবার তিনি লাভবান। আমরা তার সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা সবসময় এরকম ব্যতিক্রম প্রতিবেদন করতে চেষ্টা করি, এবং আমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখি যারা কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত, যারা কৃষিক্ষেত করেন, আমরা সেই বিষয়টি নিয়ে একটু বেশি প্রতিবেদন করার চেষ্টা করি। যারা কৃষিতে সম্পৃক্ত আছেন। একটা কথা আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষকরাই হচ্ছেন আমাদের সম্পদ। তারা যদি এত কষ্ট করে তারা শাকসবজি চাষ করেন, সেটি আমরা বাজারে পাই। আর আজকে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস দেখাচ্ছি, যে পুঁইশাক কীভাবে চাষ হয়। পুঁইশাক বীজ ফেলার পর চারা হয়, এই চারাটি অন্যত্র নিয়ে লাগানো হয়। এই দেখুন চারা এভাবে লাগানো হয়, এবং আস্তে আস্তে সেটি বড় হতে থাকে। আবারও আপনাদেরকে দেখাচ্ছি পুঁইশাকের এই চারা কিভাবে হয়, বীজ ফেলার পর চারা কিভাবে হয়, সে বিষয়টি আমরা আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা আমাদের সাথে থাকুন। আর আমরা সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু করার, ব্যতিক্রম প্রতিবেদন করার, ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করি। এই দেখুন, এই হচ্ছে পুঁইশাকের চারা, বীজ থেকে চারা হয়েছে। এখান থেকে একটি একটি এই চারা নিয়ে অন্য জায়গায় লাগানো হবে, এবং সেখানে পুঁইশাকের গাছ হবে। আলাউদ্দিন ভাই, আমরা কথা বলবো আজকে যার ক্ষেতে আমরা আসছি তিনি হচ্ছেন আলাউদ্দিন ভাই। অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ এবং সফল একজন কৃষক। আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আমরা একদম ক্ষেতে, আর যিনি এই পুঁইশাক চাষ করেছেন আমরা তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আপনি যদি বলেন এবার কতটুক জমির উপর পুঁইশাক চাষ করেছেন, এবং এ পর্যন্ত আপনি কত টাকা বিক্রি করলেন, এবং আরো কত টাকা বিক্রি করতে পারবেন? 30 ডিসিমেন আপনার যে হয়েছে কৃষিক্ষেত করছি, পুঁইশাক ক্ষেত। আচ্ছা। আর আমরা খরচ হয়েছে আপনার 25 থেকে 30,000 টাকা। এ পর্যন্ত বিক্রি করছেন কত? এই পর্যন্ত বিক্রি মনে করে 40,000 টাকার মতন হইব, 40-এর মতন। আর কত টাকা বিক্রি করতে পারবেন পুরো সিজনে? পুরো সিজনে আরো মনে করো 40-50,000 টাকা বিক্রি করা যায়, মানে মোটামুটি 1 লক্ষ টাকার মতো বিক্রি করে। আর এ পর্যন্ত খরচ কত হয়েছে? খরচ হয়েছে 25,000। 25,000 টাকা। আপনার পানি কোথা থেকে নিয়ে আসেন? পানি এখন আমরা গ্রামের থাকি আনি, ডিকি হয়ে থাকি, ডিকি হয়। পানি আনতে কি আপনার টাকা লাগে? জি, টাকা লাগে। 2 হিসা দিয়া না লাগে মেশিন দি, অথবা 2 হিসা আনলে টাকা ঘন্টা তাই গিয়া 1600 টাকা। আর যদি নদীতে পানি থাকতো? নদীতে পানি থাকলে মাত্র 200 টাকা লাগে। 200 সহজে। তো আপনারা এখন কি চাচ্ছেন? আমরা নদী চাইছি, নদীর পানি চাইছি। কোদাল লাগি, আমরা নদীতে কোদাল লাগি খনন চাচ্ছেন? খনন চাইছি। তো এই এলাকায় তো সবাই মোটামুটি কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত। পুরা। আপনি কিভাবে কৃষিক্ষেতে আসলেন? আমি ওভাবে উয়াইছি, মনে করো লাভ হয়েছে দেখছি।
আপনার মানে পূর্বপুরুষরা করতেন নাকি আপনি করছেন? আমরা পূর্বপুরুষে করছেন, আমি সেভাবে আপনি করছেন, করছি। মানে এটা আপনার পেশা? আমরা পেশা এটা। তো যদি পানি থাকতো, নদীতে যদি পানি থাকতো, তাহলে আপনি আরো উন্নত করতেন, আরো উন্নত হইল, আরো বেশি বেশি টাকা আয় করতে পারতেন, আয় আর সহজ হইতো। সহজ হইতো। তো এবার আপনি আর এই যে জমিতে আপনি পুঁইশাক চাষ করছেন, জমিটা কি আপনার নিজের? না, এটা পয়সা দিলে আপনার বছর চুক্তি? বছর কত? চুক্তি। এক বছরে কত দিতে হবে? ওসিরি হয়েছে 10,000 টাকা, আর ওসিরি হয়েছে 12,000 টাকা, বড় 22,000 টাকার মতন রাখছি বছরে। 22,000 টাকা। আর কতদিন আপনি এখান থেকে শাক তুলতে পারবেন? আর মনে করো বর্ষাকাল পর্যন্ত, মনে করো বর্ষা যে টাইট ওই সময় মনে করো পয়সা গুটি, তখন আপনি অন্য সবজি চাষ করবেন? অন্য সবজি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন ভাই। দর্শক, আমরা কথা বলছিলাম অত্যন্ত পরিশ্রমী একজন কৃষক আলাউদ্দিন ভাই, আমরা তার সাথে কথা বলছিলাম। এই দেখুন তার এই পুঁইশাক, যেখানে তিনি পুঁইশাক চাষ করেছেন, এই হচ্ছে তার পুঁইশাকের ক্ষেতটি, এবং অত্যন্ত পরিশ্রমী তিনি। আমরা আজকে শুধুমাত্র পুঁইশাক নিয়ে এই প্রতিবেদনটি করছি, কেননা পুঁইশাক কীভাবে হয় সেটি আমরা অনেকেই জানতাম না। পুঁইশাক হয় এভাবে যে পুঁইশাকের বীজ পেলা হয়, বীজ পেলার পরে হয় চারা, আর এই চারা অন্য অন্য জায়গায় নিয়ে লাগানো হয়, এরপর খাওয়ার উপযোগী হয় শাক। তো আমরা আজকে আরও কিছু শাক, শুধুমাত্র শাক নিয়ে আজকের এই প্রতিবেদন। আমাদের আরও কিছু শাক আছে, সেটিও দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আর আমরা অবস্থান করছি সিলেট সদর উপজেলার খান্দিগাঁও ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের দিঘির পাড়ে, যে এলাকার মানুষ কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত এবং কৃষি নির্ভরশীল এই এলাকা, সেখানে আমরা অবস্থান করছি। সিলেট সদর উপজেলায় যে ইউনিয়নটিতে শাকসবজি খুব বেশি হয়, সেই ইউনিয়নের নাম হচ্ছে খান্দিগাঁও ইউনিয়ন। আর এখানে শাকসবজি খুব বেশি হয়, প্রায় 90% মানুষ কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত। ধানের সময় ধান ছাড়া বাকি সময়গুলো বিভিন্ন ধরনের সবজি তারা চাষ করে থাকেন এই জমিতে, এবং এই জমি অত্যন্ত উর্বর, এবং বাঁশিয়া নদীর পাড়ে এই এলাকার অবস্থান। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন লাল শাক কীভাবে হয়। পবিত্র মাহে রমজানে যে কোনো ধরনের শাকের চাহিদা থাকে খুব বেশি, তাই আজকে আমরা শাক কীভাবে হয়, শাকের চাহিদা কেমন, আমরা আপনাদেরকে দেখানোর জন্য এই প্রতিবেদনটি করছি। আর বিশেষ করে কৃষি নিয়ে কাজ করতে আমরা খুব পছন্দ করি। কৃষকরা আমাদের দেশের সম্পদ। আমরা কৃষি নিয়ে কাজ করতে খুব পছন্দ করি, তাই আজকে আমরা এই এলাকায় আসছি, এবং এই এলাকার কৃষক যারা, আমরা তাদের সাথে কথা বলবো। কে কি শাক করছেন, কিভাবে তারা চাষ করছেন, পুরো বিষয়টি আমরা জানার জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড দিঘির পাড়ে। এই দেখুন এত সুন্দর লাল শাক, এত সুন্দর লাল শাক। এই দেখুন লাল শাক, এত সুন্দর লাগছে পুরো ক্ষেতটি। এই দেখুন চমৎকার একটি লাল শাকের ক্ষেত। এই দেখুন বিশাল এলাকা জুড়ে শুধু লাল শাক আর লাল শাক। এই দেখুন, কি বলবো, এই এলাকাটা হচ্ছে কৃষি নির্ভরশীল এলাকায়, মানে প্রতিটা পরিবারে কেউ না কেউ কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত। আমরা কথা বলবো এখন যারা এই কৃষিক্ষেত করছেন। এই দেখুন শাক তোলা হচ্ছে বিক্রি করার জন্য। পবিত্র মাহে রমজানে শাকের চাহিদা এমনিতেই বেশি থাকে। যিনি শাক উঠাচ্ছেন
ক্ষেত থেকে? আপনি শাক উঠাচ্ছেন, বিক্রি করবেন কখন? কালকে সকালে। কালকে সকালে। যে এখানে কতটুকু জমির উপরে এই শাক চাষ হয়েছে? ওই 15 ডিসিমেল। 15 ডিসিমেল না? আচ্ছা, লাল শাক একবার মানে পুরোপুরি খাওয়ার উপযোগী হতে কতদিন লাগে বীজ ফেলার পর থেকে? ওই হাইয়েস্ট 1 মাস, 30 দিন। 30 দিনের ভিতরে বেচা লাগবে, বিক্রি করতে হয় না? হ্যাঁ। একটু যদি কথা বলেন এদিকে। 30 দিনের মধ্যে মানে 4 সপ্তাহ? 4 সপ্তাহ। 4 সপ্তাহে খাওয়ার উপযোগী হয়ে যায়। উপযুক্ত। এখানে পানি খুব বেশি লাগে না লাল শাকে? পানি পানি লাগে 4 বার। 4 বার? প্রতিদিন 4 বার পানি দিতে হয়? না, এই 4 বার মোট দিলে হবে। মোট 4 বার, মানে পানি কম লাগে। 1 মাসের মধ্যে 4 বার, 1 সপ্তাহ পর পর পানি দিতে হয়। 1 সপ্তাহ পর। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই দেখুন লাল শাকে বীজ ফেলার পর থেকে 1 মাসের মধ্যে খাওয়ার উপযোগী হয় এবং সেই 1 মাসে 4 বার পানি দিতে হয়। সপ্তাহখানেক পর পর একদম পানি দিতে হয় শাকে। প্রচুর পানি লাগে। তবে লাল শাকের পানি দেওয়ার ইয়েটা হচ্ছে আলাদা, মানে 4 বার, মোট 4 বার পানি দিলে হয়। তো আজকে আমরা অবস্থান করছি সেই বাঁশিয়া নদীর পাড়ে। বাঁশিয়া নদীর পাড়ে দিঘির পাড় যে এলাকাটি, সেই এলাকায় শাকসবজি খুব বেশি হয়। আর এই এলাকার মানুষ সবাই কৃষি নির্ভরশীল মানুষ। ভাই ভাই দর্শক, আমরা কথা বলছি আখলিস ভাইয়ের সাথে, যিনি একজন খুব ভালো কৃষক। আমরা তার সাথে কথা বলে জেনে নেই তিনি এবার কি কি চাষ করলেন। আমি চাষ করছি আপনার ভেন্ডি, ঢেঁড়স, এরপরে চিচিংড়া, এরপরে শসা। এখন তো পানির লাগিনি আমরা চাষ করতে পারছি না। এখন নাকি রইরাম, যদি মেঘ দেয় তো এইগুলা গাছ উঠবো আর কি, এছাড়া কোনো পথ নাই। ইটা পানি তো আমরা ও দিয়া ফিসাই দিতাম বাক্কা দূর, প্রায় 1000-1200 ফুট দূরে দিয়ে আইনা দেওয়া লাগে পানি। অতটুকু পানি আইনা দিয়ে আমরা পড়তে হয় না। এই এলাকার মানুষ বাঁশিয়া নদীর পানির উপর নির্ভরশীল ছিলেন। যেমন বাঁশিয়া নদী তো পানি আসতে না, পানিটা আপনার শুরুমাত্র বাঁশিয়া নদী যখন খনন করছিল তখন বাঁশিয়া নদীর যে মুখটা আছে, মুখটা খনন করার কারণে গিয়ে পানিটা গিয়ে রুস লামি যায়। কার্তিক মাসে যখন পানি কি করতে হবে আপনার পরামর্শ দিয়ে বাঁশিয়া নদীর মুখ বান দিয়া মেশিন দিয়ে পানি তুলে দিতে হবে। তুলতে পারলে তখন কি আপনার অথবা দিতে হবে, হয়তো বেশি থাকলে আপনার সুইচ গেট সিস্টেম হইলে আর কি, পানি বাদ দিয়ে আটটাইলে যখন নদী ভরা থাকবো সময় পানি আটটাইলে তখন আমরা ক্ষেত করা যাইব। মানে এলাকার কৃষকরা বেঁচে যাইব, বুঝছেন? এই পরিশ্রম থেকে বেঁচে যায় এবং অনেক টাকা সেভ হয়। সেভ হয়, অথবা ক্ষেত লাগাইলে যায়। আপনার ক্ষেত তো মানুষ করেন না, ও তো এটা জমিন তো পানি নাই কারণে ক্ষেত করেন না। কিন্তু খুব উর্বর মাটি খুব ভালো ক্ষেত হয়। আমরা তো ক্ষেতের উপরে নির্ভরশীল। কিন্তু আপনারা কি চাচ্ছেন? আমরা এত পানির উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করলাম। এরপরে আপনারা সরকার যদি অথবা কোনো সংস্থা কিন্তু হয় তা খুব ভালো হইব, বুঝছেন? মাত্র উদ্দেশ্য আমরা পানি হলে আমরা সবচেয়ে ভালো। পানি হলেই আপনাদের কৃষি করতে সুবিধা হবে, খুব সুবিধা হবে ইনশাআল্লাহ। খরচ কম হবে, খরচও কম হবে। আমরা জীবন চালানি খুব সহজ হইবে, বুঝছেন? আমরা কৃষি ছাড়া তো কোনটা জানিও না। এখন আমরা চলা খুব হার্ড। আপনার পূর্বপুরুষরাও কৃষিকাজ করতেন? জি, আমরা সব কৃষি মানে আছে। এলাকায় আমরা দেখছি প্রতিটা ফ্যামিলিতে একজন কৃষক আছেন। জি, ইনশাআল্লাহ সব আছেন। বিদেশ বাড়ি থাকলেও প্রবাসী থাকলেও কৃষক আছে। আমরা কৃষি করি, আমরা কৃষি মানে এটা করতেই হবে। এই যে করি এটা, আমরা জায়গা জমি আছে সেটা আমরা ঐতিহ্য, বুঝছেন? জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই এমন একটি এলাকা যে এলাকার প্রতিটি ফ্যামিলিতে একজন কৃষক আছেনই। মানে যতই তারা স্বাবলম্বী হোক না কেন, কিন্তু তারা কৃষিকাজ করবেনই তারা, মানে সেটি হচ্ছে তাদের ঐতিহ্য। এবং 12 মাসে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করেন, ধান করেন। ধানের পরেই বাকি যে 9 মাস বা 10 মাস বলেন বা 8 মাস বলেন, এই পুরো সময়টাই বিভিন্ন ধরনের সবজি তারা চাষ করে থাকেন। এই সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড দিঘির পাড়। তো দর্শক, আমরা আজকে শুধু শাক নিয়ে এই প্রতিবেদনটি করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।